দেখো লেকচার 5, আমি তোমাদেরকে একটু বলি। লেকচার 5, 6 এবং 7 তিনটা লেকচারের কনসেপ্ট হচ্ছে তোমার, মানে এটা যদি পারতে চাও তাহলে তোমাকে লেকচার 6 পারতে চাইলে তোমাকে লেকচার 5 পড়তে হবে। অর্থাৎ তিনটা লেকচারের কনসেপ্ট তোমাদের লাগবে আর কি। অর্থাৎ 5, 6 এবং 7 এই তিনটা একসাথে করতে পারলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমাদের সিঙ্গেল ক্লাস, সেহেতু আসলে তিনটা ক্লাস একসাথে নেওয়া সম্ভব না। সো গত দিনের যে কনসেপ্টটা সেটা আমাদের আজকের লেকচার অর্থাৎ 6 নাম্বার লেকচার ওখানে লাগবে। আর ডেফিনেটলি 7 নাম্বার লেকচার পড়ার সময় আমাদের এই দুইটা লেকচারের কনসেপ্ট আমাদের লাগবে। তো এই জন্য আমি একটু লেকচার 5টা তোমাদের ভালো মতো দেখতে বলবো লেকচার 6টা করার আগে। তো গতদিন আসলে আমরা সিমেন্টের মধ্যে থাকা C3S, C2S এবং C3 এবং C4AF এই চারটা যে মেইন মিনারেল কম্পোনেন্ট আছে, এই চারটা মেইন কম্পাউন্ডের আমরা ফাংশন সম্পর্কে পড়েছিলাম। কে আগে রিয়াকশন করে, অর্থাৎ তাদের যে হাইড্রেশন রিয়াকশনটা পানির সাথে, সেখানে আমরা দেখেছিলাম যে সবার আগে রিয়াকশন করে হচ্ছে তোমার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এবং টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। এরপরে রিয়াকশন করে হচ্ছে C3S এবং সব থেকে লাস্টে রিয়াকশন করে C2S। এবং প্রত্যেকটার ফাংশন আমরা জানি এবং আমরা রিয়াকশন গুলো দেখেছিলাম। তো একটা জিনিস গতদিন স্কিপ করা হয়েছিল, সেটা হচ্ছে সিমেন্টের সাথে যখন পানির বিক্রিয়া হয় তখন সেই বিক্রিয়াটাকে তো অবশ্যই হাইড্রেশন রিয়াকশন বলে। এবং তখন আমরা জানি যে দেখো রিয়াকশন গুলো যে এই জিনিসগুলো উৎপন্ন হয়, যেমন হচ্ছে তোমার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে যে পানির বিক্রিয়া, এখানে অ্যালুমিনেট তৈরি হয়। তারপরে তোমার C3S বলো বা C2S এর সাথে পানির বিক্রিয়ায় আমরা দেখেছিলাম যে CSH জেল তৈরি হয়। তো এই যে তোমার অ্যালুমিনেট বা CSH জেল এগুলো তৈরি হচ্ছে বা এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এগুলো আমরা জানি গতদিন লেকচারে। তো এখানে একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে যে এই সিমেন্টের সাথে পানির রিয়াকশনে শুধু এই জিনিসগুলোই না, এই জিনিসগুলোর সাথে কিছু পরিমাণ হিটও জেনারেট করে, অর্থাৎ কিছু পরিমাণ হিটও উৎপন্ন হয়, যে জিনিসটা এখানে দেখানো হয় নাই। তো সিমেন্টের সাথে পানির বিক্রিয়ায় আহ, কিছু পরিমাণ হিটও জেনারেট করে এবং এই হিট জেনারেশনটা আজকে আমরা মেইনলি এই হিট সম্পর্কেই পড়বো, যে এই হিট জেনারেশনটা কখন হয়, এই হিট জেনারেশন রেটটা কেমন থাকে, এই হিট জেনারেশনটা কি আমাদের জন্য কোনো প্রবলেম কিনা, নাকি ইটস ফাইন যে হিট জেনারেশন হবে, কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আজকের লেকচার, অর্থাৎ আমাদের আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 6। সবাই আশা করি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ লেকচার 6 এর, একটু বইলো। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তো আজকের আমাদের টপিক যেটা দেখো, হিট অফ হাইড্রেশন, অর্থাৎ হাইড্রেশন রিয়াকশনের সময় হিট জেনারেশন হয়, সেটা আমরা স্কিপ করে আসছি গতদিন। হিট নিয়ে আমরা কোনো কথাই বলি নাই। তো এখন আসলে আমরা এখন হিট নিয়ে পড়বো। ওকে, তাহলে দেখো যে হিট অফ হাইড্রেশন কাকে বলে। এটা খুবই ইজি একটা ডেফিনেশন, যে when cement and water are mixed together, the reaction which occurs are mostly exothermic heat. এখানে দেখো যে সিমেন্টের সাথে পানির বিক্রিয়াকে আমরা বলেছিলাম হচ্ছে হাইড্রেশন রিয়াকশন। আর সিমেন্টের সাথে পানির যখন বিক্রিয়া হবে তখন কিছু পরিমাণ হিট জেনারেট হয়, সেটা বললাম। এবং এই হিটটা হচ্ছে এক্সোথার্মিক হিট। অর্থাৎ এক্সোথার্মিক হিট মানে কি? তাপ উৎপন্ন করবে। হ্যাঁ, মানে তোমার সিস্টেম থেকে তাপটা হচ্ছে বাইরে বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে এক্সোথার্মিক হিট। অর্থাৎ সিমেন্টের সাথে পানির যে বিক্রিয়াটা হবে সেখানে হিট উৎপন্ন হবে এবং এই হিটটা হচ্ছে তোমার এক্সোথার্মিক হিট। সো এই যে সিমেন্টের সাথে পানির বিক্রিয়ায় যে এক্সোথার্মিক হিট উৎপন্ন হয়, এটাকেই বলা হচ্ছে হিট অফ হাইড্রেশন। অর্থাৎ আমাদের হাইড্রেশন রিয়াকশনে আমরা গত ক্লাসে যে রিয়াকশনগুলো দেখেছি ওইটার সাথে তোমার কিছু পরিমাণ তাপও উৎপন্ন হয়, যেটা গতদিন আসলে টোটালি দেখানো হয় নাই। আচ্ছা, তো এখন যেটা আমাদের দেখতে হবে যে এই হিটটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা। এই হিটটা কি আমাদের জন্য কোনো প্রবলেম নাকি কোনো প্রবলেম না, সেটা আসলে আমরা একটু আলোচনার মাধ্যমে দেখি। আমরা যদি বলি তোমাদেরকে যে ধরো তুমি একটুখানি সিমেন্ট নিলা, সিমেন্ট নিয়ে তুমি যদি একটু পানি অ্যাড করো,
তোমার হাতের ভিতরে কিন্তু তুমি গরম ফিল করবা, কারণ অলরেডি তোমার পানি দেওয়ার সাথে সাথেই হাইড্রেশন রিয়াকশন শুরু হয়ে গেছে, এবং হাইড্রেশন রিয়াকশন শুরু হওয়ার সাথে সাথেই হিট জেনারেশনটা শুরু হয়ে গেছে। সো দেখো যে দ্য হিট জেনারেটেড বাই দ্য সিমেন্টস হাইড্রেশন রেজেস দ্য টেম্পারেচার অফ কংক্রিট। অর্থাৎ আমরা বুঝলাম যে হাইড্রেশন রিয়াকশনের ফলে হিট উৎপন্ন হবে। তো এই হিটটার কারণে অবশ্যই তোমার টেম্পারেচার, কনক্রিটের যে টেম্পারেচার সেটা অবশ্যই ইনক্রিজ করবে, এটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই হিটটা আমাদের জন্য কোনো প্রবলেম নাকি প্রবলেম না, বা এই হিটটা কোন ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রবলেম? উত্তর হলো নর্মাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই হিটটা তেমন কোনো সমস্যা না। কারণ হচ্ছে হিট জেনারেশন হবে, এটা স্বাভাবিক, হিট জেনারেশন হবে। সেই হিটটাকে যদি তুমি ডিসিপেট করে দিতে পারো, অর্থাৎ সেই হিটটা যদি বের হয়ে যাওয়ার কোনো রাস্তা পেয়ে যায়, তাহলে সেই হিটটা তোমার কনক্রিটে কোনো ধরনের কোনো টেম্পারেচার রাইজ করতে পারে না, অর্থাৎ হিটটা ডিসিপেট হতে পারলে সেটা কোনো প্রবলেম না। কিন্তু যদি তোমার কনক্রিট ঢালাইয়ের পরে তোমার সিস্টেম থেকে যদি হিটটা কোনোভাবে বের করতে না পারো, হিটটাকে যদি কোনোভাবে বের করতে না পারো, অর্থাৎ হিটটা যদি তোমার এনট্র্যাপড অবস্থায় থেকে যায়, তাহলেই প্রবলেম, তাহলেই হচ্ছে আমাদের টেম্পারেচারের পার্থক্য দেখা দিবে। টেম্পারেচারের পার্থক্য দেখা দিবে মানে হচ্ছে তোমার ধরো এটা একটা মোটা একটা স্ল্যাব, এই স্ল্যাবে তুমি ধরো কাস্টিং করতেছো, আমি থিকনেসের ছবি এদিকে আঁকলাম, তুমি এখানে কাস্টিং করছো ইচ্ছা মতো, কনক্রিট জাস্ট ঢালাই করছো। তো এইখানে ধরো তোমার হিটটা ডিসিপেট হওয়ার চান্স পায় নাই, অর্থাৎ তুমি আচ্ছা আরেকটা জিনিস, এই হিট অফ হাইড্রেশন জেনারেশনটা তোমার প্রথম একদিনের মধ্যেই হয়ে থাকে, অর্থাৎ তুমি কনক্রিট ঢালাই করার সময় প্রচুর হিট থাকবে, এবং সেটা হিটটা আস্তে আস্তে স্লো ডাউন করে, 24 ঘন্টার পরে সেই হিটটা থাকে না বললেই চলে। সুতরাং কনক্রিট ঢালাইয়ের পরে কিন্তু এটা বেশি সিরিয়াস একটা অবস্থায় চলে যায়, হিটের অবস্থাটা আর কি। তো যদি তোমার অতিরিক্ত মোটা স্ল্যাবে তুমি যদি কনক্রিট ঢালাই করো, সেই অবস্থায় দেখা যায় যে এই হিটটা আর বের হতে পারে না, কারণ তোমার অনেক লেয়ার লেয়ার কনক্রিট থাকে, যার কারণে হিটটা বের হতে পারে না। তো তখন দেখা যায় যে আচ্ছা তখন কি হয় বলতো, যে তখন কি কনক্রিটের ইন্টেরিয়র সারফেসে হিটটা বেশি থাকে নাকি এক্সটেরিয়র সারফেসে বেশি থাকে? ইন্টেরিয়র। ইন্টেরিয়র সারফেসে হিটটা বেশি থাকার কারণ হচ্ছে, কারণ হিটটা বের হইতে পারতেছে না। হিট মানে বের হওয়ার জায়গা পাচ্ছে, কিন্তু মনে করো যে এত পরিমাণে কনক্রিট, এত পরিমাণে ঘনত্ব যে সে আসলে ওইভাবে বেরোতে পারতেছে না। ইন্টেরিয়র সারফেসে দেখা যায় যে হিটটা বের হতে পারে না, হিটটা ট্র্যাপড হয়ে যায়, এবং তখন প্রচুর পরিমাণে হিট থাকে হচ্ছে ইন্টেরিয়রে। অন্যদিকে এক্সটেরিয়র সারফেসে তো হিটটা বের হয়ে যাওয়ার চান্স থাকতেছে, এক্সটেরিয়র সারফেসটা তোমার নর্মাল অবস্থায় থাকে, অর্থাৎ হিট জেনারেশন হইলেও সেটা আসলে বের হয়ে যাচ্ছে। তো এই এক্সটেরিয়র সারফেসে তোমার হচ্ছে টেম্পারেচার কম, আর ইন্টেরিয়র সারফেসে টেম্পারেচার বেশি। এই গ্যাপটা যত বেশি হবে তত হলো প্রবলেম, অর্থাৎ তাপমাত্রার এই এক্সটেরিয়র সারফেস এবং ইন্টেরিয়র সারফেসের যে পার্থক্য, এটা যত বেশি হবে তত প্রবলেম। কারণটা কি? এটা যত বেশি হবে তোমার স্ট্রাকচারে, তোমার কনক্রিটটার থার্মাল ক্র্যাকিং হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, অর্থাৎ টেম্পারেচারের জন্য যে ক্র্যাকিংটা হবে সেটা ঘটার চান্স বেশি হবে। কেন? কারণ তুমি বুঝতেই পারতেছো যে টেম্পারেচার কম এবং বেশি থাকার কারণে কিছু পার্টিকেল শ্রিঙ্ক করতে চাবে, কিছু পার্টিকেল এক্সপ্যান্ড করতে চাবে। সো একটা সারফেসের সাথে তোমার কিছু পার্টিকেল চাবে হচ্ছে শ্রিঙ্ক করতে, আর কিছু পার্টিকেল চাবে এক্সপ্যান্ড করতে। এই অবস্থার মধ্যে অবশ্যই তোমার কনক্রিট ঠিকঠাক মতো থাকবে না, তারা তাদের অবস্থা পরিবর্তন করে তোমার সারফেসে একটা ক্র্যাক দেখা দিতে পারে। তো সেই ক্র্যাকটা হচ্ছে আমাদের থার্মাল ক্র্যাকিং। তার মানে আমরা বুঝলাম যে এই হিটটা কনক্রিট ঢালাইয়ের পরে মোটামুটি প্রথম থেকেই, যখন কনক্রিটটা একদম ফ্রেশ মানে নরম অবস্থায় থাকে, তখন থেকেই তোমার এই হিট জেনারেশন শুরু হবে পানি দেওয়ার সাথে সাথেই, এবং এই হিটটা মোটামুটি তোমার 20 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত এই হিটের আপ ডাউন চলে আর কি, একবার বাড়ে একবার কমে। সো ম্যাক্সিমাম হিট জেনারেশনটা এই ঘন্টার মধ্যেই হয়, 20 থেকে 24 ঘন্টার মধ্যে। এই 20 থেকে 24 ঘন্টার মধ্যে যে হিট জেনারেশনটা হচ্ছে, এইটা নর্মাল স্ট্রাকচারের ক্ষেত্রে, অর্থাৎ তোমার হিটটা যদি সিস্টেম থেকে তুমি বের হওয়ার রাস্তা পেয়ে যায়, দেন এটা কোনো সমস্যা না। কিন্তু
যখনই অতিরিক্ত পরিমাণ কনক্রিট কাস্টিং করা হচ্ছে তোমার ম্যাসিভ স্ট্রাকচারে, অর্থাৎ প্রচুর কনক্রিটের ভলিউম তোমাকে কাস্ট করতে হয়, এবং সামহাও হিট যদি বের হতে না পারে সিস্টেম থেকে, তখন টেম্পারেচার গ্যাপের কারণে এই হিট জেনারেশনটা একটা প্রবলেম দেখা দেয়। তার মানে আমাদের এই হিটটাকে ইগনোর করার ওয়ে নাই, আমাদের এই হিট সম্পর্কে জানতে হবে। তো আমরা পড়বো একটু পরেই যে হিটের রেটটা কেমন হয়। তার আগে আমি যে আলোচনাটা এখন তোমাদের করলাম ঠিক সেগুলোই আমাদের পরবর্তী পয়েন্টগুলোতে আসতেছে, তাহলে আমরা সেগুলো একবার রিডিং করে ফেলি। স্যার তাহলে কি স্যার যে মোটা পুরুত্বের কোনো কিছু করব না, মানে হচ্ছে না, সমাধান আছে। আচ্ছা, আমি আগে তোমাদের দুইটা বললাম, সমাধানটা একটু পরে দিচ্ছি। তাহলে একটু দেখো যে ডিউরিং নর্মাল কনক্রিট কনস্ট্রাকশন যেটা বললাম, সে তুমি একটা স্ল্যাব কাস্ট করবা, আমাদের স্ল্যাবের থিকনেস কত হয়, 5 ইঞ্চি 6 ইঞ্চি, হাইয়েস্ট গেলে মাঝে মাঝে 7 ইঞ্চি, তো যেটা কিনা খুবই থিন। তো এই 5 6 বা 7 ইঞ্চির একটা স্ল্যাব, এখানে যদি তুমি কনক্রিট কাস্ট করো, হিটটা বের হতে পারে। দেখো যে দ্য হিট ইজ ডিসিপেটেড ইনটু দ্য সয়েল or the air and resulting temperature changes within the structure are not significant। যেহেতু হিটটা বের হয়ে যায়, সো টেম্পারেচারের যে পার্থক্য সেটা আসলে খুব বেশি হয় না, অর্থাৎ ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সারফেসে টেম্পারেচারের পার্থক্য খুব সামান্য হয় নর্মাল স্ট্রাকচারে, যার কারণে সেখানে হিটের কারণে থার্মাল ক্র্যাকিং ঘটার কোনো চান্স থাকে না। তাইলে হিট জেনারেশনটা বা হিট অফ হাইড্রেশন এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই তোমার কনক্রিটের ভিতরে। এটা যদি নর্মাল কনস্ট্রাকশন হয়, অর্থাৎ যদি থিন কনক্রিট কাস্টিং হয়, বা তোমার কনক্রিট যদি বের হওয়ার রাস্তা পায়, হিটটা বের হওয়ার রাস্তা পায়, তাহলে এটা কোনো সমস্যাই না। সমস্যাটা কোথায় দেখো, হাউএভার ইন সাম সিচুয়েশনস পার্টিকুলারলি ইন ম্যাসিভ স্ট্রাকচারস, অর্থাৎ হিউজ অ্যামাউন্টে যেখানে কনক্রিটিং করা হয় ম্যাসিভ স্ট্রাকচারগুলোতে, যেমন ড্যামস আছে, তারপর তোমার ম্যাট ফাউন্ডেশনস আছে, এখানে এই হিটটা বের হতে পারে না। হিটটা বের হতে না পারার কারণেই টেম্পারেচারে চেঞ্জ হয় ইন্টেরিয়র এক্সটেরিয়র সারফেসে, এবং যার কারণে ক্র্যাকিং দেখা দিতে পারে। তার মানে এইসব ম্যাসিভ স্ট্রাকচারে অবশ্যই হিট অফ হাইড্রেশনটাকে তোমাকে কনসিডার করতে হবে, যে আমার কনক্রিট থেকে হিটটা ট্র্যাপড হবে এবং এটা এখানে ক্র্যাক হওয়ার একটা চান্স থাকবে, তখন তোমাকে সেই অনুযায়ী কিছু ব্যবস্থা নিতে হবে, সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তার আগে ড্যাম তো আমরা চিনি, ম্যাট ফাউন্ডেশনের নাম শুনছো তোমরা? ম্যাট ফাউন্ডেশন? নো স্যার। আচ্ছা, ম্যাট ফাউন্ডেশন হয়তো অনেকে দেখছো, তোমরা ফাউন্ডেশন পড়বা পরবর্তী সেমিস্টারে। আমি যদি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেই, যেমন পাইল ফাউন্ডেশন, এটার নাম মনে হয় সবাই শুনছো নাকি? আচ্ছা, তারপরে সিঙ্গেল ফুটিং, কম্বাইন ফুটিং, এগুলো তো দেখছোই, এগুলো তো অভাব নাই। ম্যাট ফাউন্ডেশনও দেখছো অনেকে। ম্যাট ফাউন্ডেশনটা হচ্ছে অনেকটা স্ল্যাবের মতো, অনেকটা স্ল্যাবের মতো মানে কি পুরাটাই একটা বিশাল বড় স্ল্যাব, এবং এটা কনস্ট্রাকশন করার সময় কিন্তু প্রচুর সাইডে রেস্ট্রিকশন থাকে, অর্থাৎ সবাইকে ঢুকতে দেওয়া হয় না। এটা হচ্ছে পুরোটা একটা স্ল্যাবের মতো, এবং সেই স্ল্যাবটার থিকনেস অনেক বেশি, মানে অনেক মোটা পুরুত্বের একটা স্ল্যাব। এই স্ল্যাবটাই হচ্ছে একটা ফাউন্ডেশন। তো আমাদের অস্টের যে বিল্ডিংটা দেখতেছো, সেই বিল্ডিং এর নিচে কিন্তু ম্যাট ফাউন্ডেশন আছে। অর্থাৎ আমাদের যে সকল স্ট্রাকচারে তোমার বিল্ডিং এ আমাদের লাগে, কি বলে, বেসমেন্ট লাগে, সেখানে অবশ্যই ম্যাট ফাউন্ডেশন করতে হয়। এবং যেখানে তোমার সয়েল যদি শুরুর দিকেই খুব মানে শ্যালো ফাউন্ডেশন বলে এটাকে, অর্থাৎ এটা খুব একটা ডিপে যায় না, হ্যাঁ, এই ম্যাট ফাউন্ডেশনে মানে একটা জিনিস চিন্তা করো, পাইল ফাউন্ডেশন একটা জাস্ট পাইলের মতো, মানে একটা পাইপের মতো, সো সেটা মানে অনেক ডিপ পর্যন্ত যায়। আবার তুমি সিঙ্গেল ফুটিং দেখতেছো, সেটা সিঙ্গেল একটা ফুটিং, মানে সার্টেন একটা জায়গা দখল করতেছে। আর ম্যাট ফাউন্ডেশন হচ্ছে কি, তোমার পুরো স্ট্রাকচারের নিচে এই ফাউন্ডেশনটা অবস্থিত, এবং এটা আচ্ছা, একটু তোমরা কার জানি মাইক অন হয়ে গেছে, একটু তোমরা সতর্ক থাকবা, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে পুরা বিল্ডিং এর নিচে জাস্ট একটা স্ল্যাব থাকে, বিশাল বড় স্ল্যাব, বিল্ডিংটা যত বড় ঠিক ওইটার নিচে ওই স্ল্যাবটা থাকে। তার মানে বুঝতেই পারতেছো যে এখানে কত পরিমাণ কনক্রিটিং করতে হবে, এবং এটা কত বিশাল একটা ফাউন্ডেশন। সো এখানে হিউজ অ্যামাউন্টে তোমার কনক্রিটিং করা হয় এই ধরনের ইয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে তোমার হিউজ অ্যামাউন্টে কনক্রিট ঢালতে হয়, ঢালাই করতে হয়, সে সকল জায়গাতে হচ্ছে তোমার এই হিটটা, যেটা বললাম, এই হিটের প্রবলেমটা হইতে পারে। এবং এটা হলে
তোমার স্ট্রাকচারে ক্র্যাকিং হবে, এটা শিওর। তার মানে এই সকল জায়গাতে হিট অফ হাইড্রেশনটা তোমার কনসিডার করতে হবে। আচ্ছা, ইন মাস কংক্রিট দ্য টেম্পারেচার অফ দ্য ইন্টেরিয়র কংক্রিট, আমি যেটা বললাম যে ইন্টেরিয়র কংক্রিট মে বি মাচ হায়ার দ্যান দ্যাট অফ এক্সটেরিয়র। অর্থাৎ এই ধরনের মাস স্ট্রাকচারে ইন্টেরিয়র সারফেস এবং এক্সটেরিয়র সারফেসে টেম্পারেচারের গ্যাপ বেশি হয় এবং ইন্টেরিয়র সারফেসে টেম্পারেচার বেশি হয়। The mass concrete may then attain high internal temperatures, especially during hot weather construction or if high cement contents are used. আচ্ছা আচ্ছা, এখানে একটা রিজন তো বুঝতেছো যে তোমার মানে হিটটা এনট্র্যাপড হয়ে আছে, হিটটা ডিসিপেট হতে পারে নাই, এটার জন্য হিট জেনারেশন হচ্ছে এবং ইন্টেরিয়র সারফেসে বেশি হচ্ছে। আচ্ছা, এখন এখানে একটা কথা লেখা দেখো, হাই সিমেন্ট কন্টেন্টস যদি ব্যবহার করো ম্যাসিভ স্ট্রাকচারে তাহলে সেক্ষেত্রে হিট জেনারেশনটা বেশি হবে। কারণ এই হাই সিমেন্ট কন্টেন্টস কারা, এটা যদি গত দিনের লেকচার তোমরা দেখো তাহলে একটু আইডিয়া করলেও করতে পারো আর কি। দেখি এখন তোমরা বলো। মানে মাস কনক্রিটে তোমার এই অতিরিক্ত পরিমাণ হিট জেনারেশনের জন্য দায়ী হচ্ছে হাই সিমেন্ট কন্টেন্টস। এই হাই সিমেন্ট কন্টেন্টস কারা? স্যার C3S। আচ্ছা, একজন বলছো C3S, আর কোনো অ্যান্সার আছে? C3A হবে। C3A, আচ্ছা এই দুইটা। আর হাই সিমেন্ট কন্টেন্টস, আচ্ছা ঠিক আছে, তোমাদের দুইজনেরটাই ঠিক আছে। আসলে অ্যান্সারটা হচ্ছে দুইটা মিলে হবে, ঠিক আছে। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার সিমেন্টের মধ্যে যেই কম্পোনেন্ট গুলো খুব ফাস্ট রিয়াকশন করবে, তারাই কিন্তু হিটের জন্য দায়ী। যেমন তুমি পানি দেওয়ার সাথে সাথে রিয়াকশনটা শুরু করবে C3A, এটা অতিরিক্ত পরিমাণ হিট প্রথমে জেনারেট করবে কারণ এটা সবার আগে রিয়াকশন করে, এরপরে হিট জেনারেশন করবে হচ্ছে এটা C3S। তো অবশ্যই আমাদের এই মাস কনক্রিট স্ট্রাকচারে যে তুমি সিমেন্ট ব্যবহার করবা, একটা সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি। যে আমরা যেটা বলতেছিলাম যে ম্যাসিভ স্ট্রাকচারে হচ্ছে সমস্যা হিট জেনারেশনটা, তো একজন সমাধানের কথা বলতেছিলাম। একটা সমাধান হইতে পারে যে তুমি এই ধরনের স্ট্রাকচারে যখন কনক্রিটিং করবা তখন তুমি যে সিমেন্টটা ব্যবহার করবা নর্মাল সিমেন্টের থেকে তোমার সিমেন্টের C3 এর পরিমাণ যদি একটু কমায় দাও, C3S এর পরিমাণ যদি কমায় দাও, তাহলে কিন্তু রিয়াকশন রেটটা স্লো হয়ে যাবে পানির সাথে, এবং পানির সাথে রিয়াকশন রেট স্লো হয়ে গেলেই কিন্তু তোমার হিট জেনারেশনটা কমে যাবে। তো হ্যাঁ, আমরা আসলে ম্যাসিভ স্ট্রাকচার গুলাতে হিটে যদি তোমার অতিরিক্ত প্রবলেম হয় তাহলে আমরা একটা স্পেশাল সিমেন্ট ব্যবহার করব, যেটাকে আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লো হিট অফ হাইড্রেশন সিমেন্ট। তো এই ধরনের সিমেন্টে এই C3A এবং C3S এর পরিমাণ কম থাকে। এটা পরিমাণটা কম থাকলে কি হবে, তোমার এই হিটে সমস্যা হবে, মানে হিটে সেই সমস্যাটা হবে না, কারণ তোমার রিয়াকশন রেট স্লো হয়ে যাবে, আলটিমেটলি হিটটা তেমন বেশি গভর্ন করতে পারবে না। তবে হ্যাঁ, এটা কতটুকু কমাতে হবে সেটা কিন্তু আবার গাইডলাইন আছে, এটা আবার বেশি কমাই দিলে কিন্তু সিমেন্টের স্ট্রেংথ বা সেটিং কিছুই পাবা না। সুতরাং আমাদের এটা একটা সমাধান হলো যে ম্যাসিভ স্ট্রাকচারে যখন কনক্রিটিং করব তখন আমাদের সিমেন্ট টাইপ সিলেকশনে আমরা একটা মোটামুটি আইডিয়া পেলাম যে এই কন্টেন্ট গুলো কম থাকবে আর কি। আরো কিছু সমাধান আছে, দেখো যেটা বলতেছিলাম যে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট মানে হচ্ছে C3S, আর ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট মানে হচ্ছে C3A কেমিক্যালি জেনারেট মোর হিট। সিমেন্টের মধ্যে থাকা যে বাকি কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে সব থেকে বেশি হিট জেনারেট করে এরা এন্ড অ্যাট এ ফাস্টার রেট দেন ডাই ক্যালসিয়াম সিলিকেট, এ তো সব থেকে স্লো, এর আসলে হিটে তেমন কোনো ঝামেলা করে না, খুব আস্তে আস্তে রিঅ্যাকশন করে। আচ্ছা, সিমেন্টস উইথ হাইয়ার কন্টেন্টস অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট এন্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট as well as higher fineness have higher rates of heat generation than other cement. তাহলে সিমেন্টের হিট জেনারেশনের জন্য দায়ী কে? অবশ্যই C3A, তারপরে
C3S, আর একটা হচ্ছে সিমেন্টের হাইয়ার ফাইননেস। আচ্ছা, সিমেন্টের হাইয়ার ফাইননেস অতিরিক্ত হিট জেনারেশনের জন্য দায়ী কেন বলতে পারবা? স্যার ফাইননেস তো স্যার অনেক পাতলা কন্টেন্ট থাকে, এই জন্য হয়তো স্যার heat নরমাল বেশি হয়ে কনস্ট্যান্ট যায়। যাইতে স্যার একটু ইয়া লাগে স্যার, মানে তাড়াতাড়ি যায় স্যার ফাইনেসের কারণে। না, প্রপারলি স্যাটিসফাইড হতে পারলাম না তোমাদের ব্যাখ্যা শুনে। আর একটু চিন্তা করে বলো। সার্ভিস এরিয়া বেশি থাকে। সারফেস এরিয়া বেশি থাকলে কি হবে? স্যার রিঅ্যাকশন করবে স্যার পানির সাথে বেশি স্যার। হ্যাঁ, তোমার সিমেন্ট, ইন্টিগ্রেশন ফাস্টার হবে। হ্যাঁ সিমেন্টের ফাইননেস, এখানে কিন্তু সিমেন্টের ফাইননেস মানে সিমেন্টের পার্টিকেল সাইজ যত গুঁড়া হবে, যত বেশি পাতলা হবে, তোমার সেই ফাইননেস পার্টিকেলের সারফেস এরিয়া তত বেশি হবে। আর সারফেস এরিয়া যত বেশি পাবে, তাহলে সে পানির সাথে রিয়াকশন করার রেটটাও বেশি হবে, কারণ ফাইননেসটা বেশি, সারফেস এরিয়া বেশি, মানে রিয়াকশন করতে পারতেছে বেশি। এই রিয়াকশন রেটটা যত বেশি হবে তত কিন্তু হিট জেনারেশন হচ্ছে। তার মানে তোমার সিমেন্টের মধ্যে যদি তুমি এই তিনটা জিনিসকে কমায় দাও, তা তোমার সিমেন্টের যদি ফাইননেস কমায় দাও, তোমার যদি C3 এর পরিমাণ লিমিটের মধ্যে থেকে কমায় দাও, C3S এর পরিমাণ যদি লিমিটের মধ্যে থেকে কমায় দাও, তাহলে তোমার ম্যাসিভ স্ট্রাকচারে তুমি সমাধান পাবা আর কি, যে হিট জেনারেশনে তোমার হিট কম জেনারেট করবে। মেইনলি তোমার টার্গেট থাকবে যে হিটটা যেন কম জেনারেট করে, তাহলেই কোনো প্রবলেম হবে না, ক্র্যাকিং হবে না। তো এটা হচ্ছে আমাদের ম্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কনসার্ন, বাট নর্মাল স্ট্রাকচারে আমাদের এটা কোনো সমস্যা হবে না। নর্মাল সাইজের বিম, নর্মাল সাইজের স্ল্যাব, নর্মাল সাইজের ফুটিং, এটা ছোট একটা জিনিস, অল্প লেন্থের, অল্প এরিয়ার, সো জাস্ট কাস্টিং করবা অল্প ভলিউমের, ওটা কাস্টিং করলে সমস্যা হবে না। বাট যখনই ম্যাসিভ আমাদের স্ট্রাকচারে কনক্রিটিং করতে হবে, তখন অবশ্যই হিটটা আমাদের একটা প্রবলেম। তো এটা অলরেডি বলে ফেলছি যে কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে দেখো রিডিউসিং দ্য সিমেন্ট কন্টেন্ট, আর রিডিউসিং দ্য সিমেন্ট কন্টেন্ট মানে তো ওগুলাই যেটা বললাম। এছাড়াও তুমি কিছু কেমিক্যাল অ্যাডমিক্সচার ব্যবহার করতে পারো, যেটা তোমাকে একটা বেটার সমাধান দিবে। তুমি যদি কেমিক্যাল অ্যাডমিক্সচার ব্যবহার করো, এটা আমি তোমাদেরকে কনক্রিট চ্যাপ্টারে পড়াবো, এখন আপাতত জাস্ট যেহেতু প্রসঙ্গে চলে আসছে একটু বলে রাখি। কেমিক্যাল অ্যাডমিক্সচার যদি তুমি ইউজ করো, তাহলে তুমি দেখা যাবে যে এইগুলা না কমাও তুমি সমাধান আনতে পারো। আবার তুমি যদি এগুলা কমাও এবং এর সাথে তুমি যদি অ্যাডমিক্সচার ইউজ করো, কেমিক্যাল অ্যাডমিক্সচার, তাহলেও তুমি দেখা যাবে যে কনসিডারেবল অ্যামাউন্টে হিট কমায় ফেলতে পারবা। মানে অ্যাডমিক্সচার হচ্ছে তোমার একটা সার্টেন প্রপার্টিটাকে মডিফাই করে দিবে। তো যেমন এটা অ্যাডমিক্সচার অনেক ফাংশন আছে, কিছু অ্যাডমিক্সচার তোমার হিট কন্ট্রোল করতে পারে, কিছু অ্যাডমিক্সচার তোমার স্ট্রেংথ বাড়ায় ফেলে কনক্রিটের, কিছু অ্যাডমিক্সচার তোমার দেখা যায় যে সেটিং টাইমটাকে ডিলে করে দেয়, কিছু অ্যাডমিক্সচার সেটিং টাইমটাকে ফাস্ট করে দেয়। সো অ্যাডমিক্সচার হচ্ছে একটা তোমার, এটা বিভিন্ন টাইপের আছে, এটা বিভিন্ন ফাংশন করে আর কি। তো যখনই আমরা বিপদে পড়বো, তখনই আমরা এদেরকে ব্যবহার করতে পারি আর কি। সো হিট টাকে কমানোর ক্ষেত্রেও অ্যাডমিক্সচার ব্যবহার করা যায়, কিছু অ্যাডমিক্সচার ব্যবহার করা যায় আর কি। স্যার হ্যাঁ বলো। অ্যাডমিক্সচার গুলো কিছু সিমেন্ট যখন বানানো হয় তখনই অ্যাড করা তখনই হয়? অ্যাড করা হয়, হ্যাঁ। এটা অনেকটা তোমার কেমিক্যালও আছে, আবার এটা ন্যাচারালও আছে। সো কেমিক্যাল অ্যাডমিক্সচারটা হচ্ছে তোমার ইসের মতো, লিকুইডের মতো। এটা হচ্ছে তোমার বিভিন্ন কোম্পানি প্রডিউস করে, যেমন আমাদের ভার্সিটির পাশে একটা আছে দেখবা, BASF এর একটা অফিস আছে, ওদের অফিস থেকে অ্যাডমিক্সচার পাওয়া যায় আর কি। তো এই অ্যাডমিক্সচারটা খুব অল্প ইউজ করতে হয়, মানে অল্প একটু দিলেই ডোজ, মানে নির্দিষ্ট ডোজ আছে, ওই পরিমাণ দিলেই কনক্রিট বানানোর সময় তুমি যে টাইপের অ্যাডমিক্সচার চাচ্ছ, যেমন মানে তুমি যে ওষুধ চাচ্ছ সেটা তোমাকে সমাধান দিবে। লাইক তোমার জ্বর হলো তুমি নাপা খাইলা, বা তোমার কাশি হলো তুমি কাশির ওষুধ খাইলা। সো কনক্রিটেরও এরকম কিছু সমাধান আছে। তো এগুলো তুমি ওখান থেকে কিনে যদি তুমি মানে ওখানে মিলাইতে হয়, ওখানে আবার তোমার ডোজটা পারফেক্ট হতে হয়, না হলে এটা ওয়ার্ক করে না। যেমন তোমার জ্বর হইলো, তুমি মনে করো 5-6টা নাপা খেয়ে বসে থাকলা, এরপরে দেখা গেল যে তুমি শেষ। তো এরকম আর কি। সো ইচ্ছা মতো ইউজ করা যায় না, আবার তুমি কম ইউজ করতে পারবা না। সো এটা আমি পড়াবো যখন, তখন তোমাদের একটু বলবো আর কি তখন। তো এই আর কি। তাহলে আমরা মোটামুটি হিট অফ হাইড্রেশনের কোথায় সমস্যা, হিট অফ হাইড্রেশন কোথায় সমস্যা না, হিট অফ হাইড্রেশন হিট অফ হাইড্রেশনের জন্য দায়ী কারা, এবং হিট অফ হাইড্রেশন যেখানে বেশি আসবে সেখানে কন্ট্রোল করার কিছু ওয়ে পড়লাম। এখন আমরা পড়বো যে এই হিটের
রেটটা কেমন। অর্থাৎ এই হিট অফ হাইড্রেশনটা আমি বললাম যে প্রথম 24 ঘন্টা সে খুব বেশি থাকে, তো এটা খুব ফ্লাকচুয়েট করে, হঠাৎ করে তোমার বাড়বে, হঠাৎ করে কমবে। তো এই যে আমাদের হাইড্রেশনের যে তোমার রেটটা কি অবস্থায় থাকে সেটা হচ্ছে এখন আমরা দেখব। তো আমরা এই হাইড্রেশনের ফেজটাকে এটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, 5টা স্টেজে। তো স্টেজ 1 হচ্ছে প্রি ইন্ডাকশন, স্টেজ 2 হচ্ছে ডরম্যান্ট পিরিয়ড, স্টেজ 3 হচ্ছে অ্যাক্সেলারেশন, স্টেজ 4 হচ্ছে ডিসেলারেশন, অ্যান্ড স্টেজ 5 হচ্ছে স্টেডি স্টেট। অর্থাৎ এই 5টা স্টেজে আমরা এখন দেখব একটা ডায়াগ্রামের মাধ্যমে। তো আমরা এখন হিট জেনারেশনের রেটটা পড়ব। একটু খেয়াল করো, এখানে এক্স অ্যাক্সিস বরাবর খেয়াল করলে দেখবো হচ্ছে টাইম আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কতটুকু হিট জেনারেট করতেছে, অর্থাৎ রেট অফ হিট ইভালুয়েশন, কতটুকু হিট বের হচ্ছে। এখানে 5টা স্টেজ দেখো কভার করা আছে। তো আমি এখন আস্তে আস্তে আগাই। তো একদম শুরুতে, অর্থাৎ তুমি যখন সিমেন্টের ভিতরে পানি দিলা, একদম শুরুতে আমাদের হিটটা একদম পিকে চলে গেছে, খেয়াল করো। এই হিটটা পিকে চলে যাওয়ার পিছনে সিমেন্টের কোন কম্পোনেন্টের ভূমিকা আছে? C3A। C3A। C3A, এটা সবাই এগ্রি করো? জি স্যার। আচ্ছা, উফ, আচ্ছা যাই হোক, এটা C3A, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি জানি যে সিমেন্টের ভিতরে পানি দিলে তার মধ্যে থাকা C2A, C3S এবং C3A, C4F এর মধ্যে সবার আগে রিঅ্যাকশন করবে C3A এবং C4F, দুইটাই মানে আর্লি রিঅ্যাকশন করে। তবে এর রিঅ্যাকশন রেটটা তোমার বেশি হয় এবং এর রিঅ্যাকশনটা দেখা যায় যে পানি দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। তো C3A পানির সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে, গতদিন আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যালুমিনেট তৈরি করে। এই অ্যালুমিনেটটা কিন্তু আস্তে আস্তে তোমার অ্যালুমিনেট তৈরি করতে থাকে, এবং অ্যালুমিনেটটাই আমরা জানি যে সেটিং এর জন্য রেসপন্সিবল, বা আরো অনেক কিছু আমরা পড়েছিলাম। এই যে C3A পানির সাথে তাড়াতাড়ি রিঅ্যাকশন করার যে ব্যাপারটা, সে অ্যালুমিনেট তৈরি করতে থাকে এবং প্রচুর পরিমাণে হিট জেনারেট করতে থাকে। এবং তুমি যদি ডায়াগ্রামটা খেয়াল করো, সব থেকে বেশি পরিমাণ হিট জেনারেশনটা হয় এই শুরুতে, এবং এটা কিন্তু একদম প্রথম দিকে। দেখো, প্রথম 15 মিনিটটা হচ্ছে তোমার প্রি ইন্ডাকশন স্টেজ বলতেছি এটাকে। আচ্ছা, C3A পানির সাথে রিঅ্যাক্ট করে খুব ফাস্ট এবং সে হিট জেনারেশন করে বেশি, তাই আমাদের এটা পিকে আছে। এখন তার একটু পরে হিটটা একদম ড্রপ করে, অনেকখানি ড্রপ করছে, খেয়াল করছো? এই ড্রপটার রিজনটা কি বলতো? হঠাৎ করে ড্রপ করে ফেললো যে C3A। স্যার তখনও তো স্যার শক্ত হয়ে থাকে না, এই জন্য হয়তো দ্রুত বেড়ে যেতে পারে হিটটা। এটা তো তাহলে প্রথমেও হওয়ার কথা ছিল না। C3 এর পরিমাণ শেষ। আচ্ছা, একজন বললা C3 এর পরিমাণ শেষ। জি স্যার, সেই জায়গায় পরিমাণ শেষ স্যার। আচ্ছা, তোমাদের সাথে আমি একমত হতে পারলাম না, কারণ C3 স্যার এ তো সারফেস এরিয়াটা বাড়ে যখন। সারফেস এরিয়া বাড়লে তো তোমার রিঅ্যাকশন রেট আরো বাড়বে। আচ্ছা, তোমরা চিন্তা করো, প্রথম 15 মিনিটে তোমার সিমেন্ট পেস্ট একদমই শক্ত না, একেবারেই প্লাস্টিক অবস্থায় থাকবে। প্রথম 2 থেকে 4 ঘন্টা তো সেই ইনিশিয়াল সেটিং টাইম পাবে না, ঠিক আছে? সো ডেফিনেটলি প্রথম 15 মিনিটে শক্ত হওয়ার ব্যাপারটা থাকতেছে না টোটালি। আর C3A কি আদৌ শেষ হচ্ছে? C3A কিন্তু পুরা একদিন ধরে কিন্তু মোটামুটি একদিনে বা একদিনের থেকে একটু কম রিঅ্যাকশন কিন্তু করতে থাকে আস্তে আস্তে। আর প্রথম 15 মিনিটে ডেফিনেটলি C3A শেষ হবে না। তাহলে এই হিটটা কেন ড্রপ করতেছে এইবার বলো। মানে বুঝছো কোশ্চেনটা? জি স্যার, কোশ্চেন বুঝছি স্যার। আচ্ছা, কারো কিছু মাথায় আসতেছে তাহলে বলতে পারো। স্যার ওই যে প্লাস্টিসিটি আসছে না, এই জন্য যদি হয়। প্লাস্টিসিটি না, এটা আসলে গেল না। দেখো এখনো কিন্তু প্লাস্টিসিটি কিন্তু সে দেখো ইনিশিয়াল সেটিং টাইম কিন্তু তোমরা পাইছো কত,
ল্যাবে টেস্ট করে, মানে গ্রাফ ট্রাফ করে। স্যার একটা 118 মিনিট আর স্যার ফাইনাল প্রায় 318 118 মিনিট তো কম, আসলে 118 মিনিট আসে না, মোটামুটি 150 মিনিটের উপরে থাকে। তো যাই হোক, তো মোটামুটি 15 মিনিটে সে যে প্লাস্টিক অবস্থায় থাকবে এটা আমরা সবাই শিওর। তো প্লাস্টিক অবস্থায় থাকলে তো আসলে জিনিসটা যে তোমার হিট ডিসিপেট করে শক্ত হবে ওইরকম কোনো অবস্থা কিন্তু প্রথমে থাকে না। এখানে আসলে ওরকম কোনো ব্যাপার না, বা C3A কিন্তু শেষ হয়ে যায় না। তো আসলে রিজনটা হচ্ছে আমরা একটা জিপসাম অ্যাড করছিলাম, মনে আছে? জি স্যার। সিমেন্ট বানানোর সময় জিপসাম কিন্তু আমরা অ্যাড করে দিয়েছিলাম, মানে এটা ম্যানুফ্যাকচারিং এর সময় প্যাকেট করার আগেই। তো সেই সিমেন্টের জিপসামটা এখন হচ্ছে অ্যাক্টিভ হবে আর কি, ঠিক আছে? তো জিপসামের কাজ কি ছিল বলতো? জিপসামের ফাংশনটা কি ছিল? স্যার এই যে ইনিশিয়াল টাইম সেটিংটা বাড়ানো স্যার। সেটিং টাইমটাকে কন্ট্রোল করে, সেটিং টাইমটাকে ডিলে করে দেয়। সে কিভাবে ডিলে করে? সে দেখো, সেটিংকে ডিলে করা মানে C3 এর রিঅ্যাকশনকে থামায় দেয়া। এটা এগ্রি করো কিনা? C3A যদি ফার্স্ট রিঅ্যাকশন করেই ফেলে তাহলে তোমার কিন্তু সিমেন্ট শক্ত হয়ে যাবে। তোমার C3 এটাকে টেনে আমরা যে একদিন পর্যন্ত এটা রিঅ্যাকশনটা ঘটতে দেই, অর্থাৎ এইটা রিঅ্যাকশনটা দেখো খুব ফাস্ট থাকে প্রথমে, এইটার রিঅ্যাকশনটাকে স্লো করে দেয় হচ্ছে জিপসামটা। এই জিপসামটা একে স্লো করে দেয় বলেই সিমেন্টটা সেটিং হওয়ার জন্য কিছুটা সময় পায়। তো এই যে জিপসাম আমরা অ্যাড করেছিলাম ম্যানুফ্যাকচারিং এর সময়, সেই জিপসামের যে সালফেট আছে সেই সালফেটটা পানিতে ডিজলভ হতে থাকে এই সময়, এবং কিছুক্ষণ পরে সে অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেই যে অ্যালুমিনেট যেটা তৈরি হয় এই C3 এর সাথে পানির রিঅ্যাকশনে, এই অ্যালুমিনেটের সাথে সে রিঅ্যাকশন করে এই রিঅ্যাকশন রেটটাকে সে স্লো করে দেয়, এবং এই রিঅ্যাকশন রেট যখন স্লো হয়ে যায় তখনই হচ্ছে হিটটা ঠাস করে ড্রপ করে আর কি। এবং এই জিপসামের এই রিঅ্যাকশনটাকে যেহেতু স্লো করে দিচ্ছে C3 এটাকে, এই জন্যই কিন্তু তোমার সিমেন্ট সেটিং হওয়ার জন্য টাইম পাচ্ছে। প্রথম 15 মিনিটের এই যে কাহিনী, এটাকে আমরা বলতেছি প্রি ইন্ডাকশন স্টেজ। এবং এখানে আমরা একটা পিক পয়েন্ট পেলাম এবং একটা সাডেন ড্রপ পেলাম খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? এখন যদি খেয়াল করো হিটটা ড্রপ করলো কেন আমরা বুঝলাম। এইখানে প্রায় 2 ঘন্টা পর্যন্ত, এটা ভ্যারি করে সিমেন্ট টু সিমেন্ট, বাট নিয়ারলি 2 ঘন্টা, এই স্টেজটাকে আমরা বলতেছি ডরম্যান্ট পিরিয়ড। তো হিট একেবারেই জেনারেশন হচ্ছে না, হিট একদম নিউট্রাল অবস্থায় আছে, এজন্য এটার নাম হচ্ছে ডরম্যান্ট পিরিয়ড। তাহলে এখানে হিট একেবারে বের হচ্ছে না এতক্ষণ পর্যন্ত, এটা রিজনটা কি? কি মনে হচ্ছে তোমাদের? স্যার এবার স্যার জিপসামটা স্যার শেষ হয়ে গেছে বা এরকম স্যার অবশ্যই জিপসাম তো শেষ হবে, মানে জিপসাম আর সমস্যা করতেছে না, হিটটাকে তো নামায় ফেললো সে। এখানে আর কি কি হচ্ছে, এখানে আমাদের C3S এবং C2S, বা এখনো কিন্তু C3A শেষ হয় নাই, তাহলে এরা কি করতেছে? মানে রিয়াকশন তো চলতেছে। আচ্ছা একটু দেখো যে এখানে এই ডরমেন্ট পিরিয়ডে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, তোমার ইনিশিয়াল সেটিং টাইমের আগ পর্যন্ত যে অবস্থাটা থাকে, হিট ড্রপের পরে ইনিশিয়াল সেটিং টাইমের আগ পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ তখন আমাদের সিমেন্টটা পুরোটা প্লাস্টিক তখনও। তো এই পিরিয়ডটার মধ্যে এটা থাকে হচ্ছে ডরমেন্ট পিরিয়ড। তার মানে হচ্ছে তোমার হিটটা সাডেন যখন ড্রপ করলো এই সময়টা থেকে ইনিশিয়াল সেট হওয়ার আগ পর্যন্ত এই প্লাস্টিক যে স্টেজটা, এইটা হচ্ছে তোমার ডরমেন্ট পিরিয়ডের মধ্যে পড়ছে। এখন এই পিরিয়ডের মধ্যে কোনো ধরনের কোনো হিট বের হচ্ছে না, বা হিটের কোনো পিক পাচ্ছি না, আমরা একটা নিউট্রাল অবস্থা দেখতেছি এবং স্টিডি অবস্থা দেখতেছি। এটার পিছনে রিজন হচ্ছে তোমার C3A তাকে তুমি স্লো করাই দিছো জিপসাম দিয়ে, সে আর তোমাকে সমস্যা করবে না। এটা সমস্যাটা প্রথম দিকে হয়, লাস্টের দিকে কিছুটা হবে পার্শিয়ালি, রিঅ্যাকশন কিন্তু শেষ হয় নাই এর। C2S এ তো পানির সাথে রিঅ্যাকশন শুরু করবে এবং এর রিঅ্যাকশন এ হচ্ছে অনেক পরে অ্যাক্টিভ হবে, সেটা একটু পরে দেখতেছি। C3S এটা কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এই স্টেজেও সে অ্যাক্টিভ হতে পারে নাই
সোজা কথা, তোমাদের ডরম্যান্ট পিরিয়ডে C3S এবং C2S এটা কেবল স্লোলি ডিজলভ হওয়া শুরু করছে পানিতে। পানিতে স্লোলি ডিজলভ হওয়া শুরু করছে, কিন্তু রিয়াকশন ওইভাবে তোমার শুরু করে নাই, বা রিয়াকশন রেট যেহেতু স্লো, সে কিন্তু হিট তেমন জেনারেশন করতে পারতেছে না। আস্তে আস্তে পানিতে জাস্ট কেবল ডিজলভ হচ্ছে। অর্থাৎ এই দুটো অ্যাক্টিভ হতে মোটামুটি তোমার 2 ঘন্টা পর্যন্ত সময় লাগবে, বিশেষ করে C3S টা অ্যাক্টিভ হতে। আর C2S কিন্তু আরো পরে অ্যাক্টিভ হবে। তাহলে সাডেন হিট ড্রপ হলো এবং এটা অনেকক্ষণ ধরে চললো, ডরমেন্ট পিরিয়ড। এই পিরিয়ডে কি হচ্ছে যে C2S এবং C3S আস্তে আস্তে স্লোলি ডিজলভ হওয়া শুরু করছে। আচ্ছা, এরপর দেখো অ্যাক্সেলারেশন, স্টেজ 3। স্টেজ 3 এখানে আবার দেখো পিকে উঠছে। এই পিকটার পিছে দায়ী কে? C3S। এই পিকটার পিছে দায়ী হচ্ছে C3S। তোমার ডরমেন্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর C3S সে ডিজলভ হয়ে যায় পানিতে, এবং সে অনেকক্ষণ ওয়েট করছে, সে আর পারতেছে না, সে পানির সাথে মানে একদম রিয়াকশন করা শুরু করে দিছে, এবং সে কনসিডারেবল অ্যামাউন্টে হিট বাড়াচ্ছে। বলতে পারো যে C3 এর কাছাকাছি হিট, বাট একটু নিচে আছে আর কি। এই হিটটা জেনারেশন হচ্ছে এবং এটা চলতেছে। আচ্ছা, C3S এ পর্যন্ত পিকে আসলে অ্যাক্সেলারেশন পিরিয়ড, এটাকে বললাম। এরপরে ডিসেলারেশন স্টেজে চলে যাচ্ছি আমরা, অর্থাৎ মোটামুটি তোমার এখানে একটা হিটের ড্রপ হইছে। এই হিট ড্রপটা কেন হইছে? বলো দেখি। এখানে একটা হিটের ড্রপ হয়েছে, এটা কেন? কারো মাথায় কিছু আসতেছে? না স্যার, মনে হচ্ছে তো স্যার C3S টা স্যার ফুরাই গেছে বা এরকম। C3S তো ফুরাবে না, C3A ও কিন্তু ফুরায় নাই, ঠিক আছে? C3A ও ফুরায় নাই, কিন্তু এদের রিয়াকশন স্লো হয়ে গেছে, এবং C3 এর 90% যে পার্টিকেল তারা রিয়াকশন করে ফেলছে, 10% পার্টিকেল আস্তে আস্তে রিয়াকশন করতেছে। C3S কিন্তু 7 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত সে কিন্তু স্ট্রেংথের জন্য দায়ী, মানে 7 দিন পর্যন্ত সে রিয়াকশন করতে পারবে। তার মানে C3S শেষ হয় নাই, তবে C3S এর রিঅ্যাক্টিভিটি কমে গেছে। আচ্ছা, C2S টা কেবলমাত্র অ্যাক্টিভ হচ্ছে। C2S টা এখানে কেবলমাত্র অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু C2S তার অ্যাক্টিভ হইলেও, সে পানির সাথে রিয়াকশন করলেও এই রিয়াকশন রেটটা খুবই স্লো, এবং তোমরা জানো যে এটার মোটামুটি সেভারাল উইকস টাইম লাগবে পানির সাথে রিয়াকশন শেষ করতে। সো সে পানির সাথে রিয়াকশন করবে, খুবই ভালো কথা, কিন্তু সে C2S হিট জেনারেশন করবেই না, মানে করলেও খুবই কম। সো এখানে C2S আস্তে আস্তে পানির সাথে রিয়াকশন করে, এবং এত আস্তে রিয়াকশন করে যে এটার হিট দেখো হঠাৎ করে এই C3S থেকে হঠাৎ করে হচ্ছে ড্রপ করছে। অর্থাৎ স্লো রিয়াকশনের কারণে আমরা একটা ড্রপ পেলাম, এবং এটা হচ্ছে ডিসেলারেশন স্টেজ বলা হচ্ছে এটাকে। এরপরে দেখো 20 ঘন্টা বা 24 ঘন্টা মতো হয়ে গেছে। এর পরবর্তী যে স্টেজ, এটাকে বলতেছি আমরা স্টেডি স্টেজ। এখানে তোমার হিটের কোনো আর পিকে যায় না, হিটটা এরকম অবস্থায় চলতে থাকে, আমাদের স্টেডি একটা অবস্থায় চলতে থাকে। অর্থাৎ আমাদের C3S, C2S, C4F এরা কিন্তু রিয়াকশন থামায় না, এরা রিয়াকশন করতে থাকে, এরা শেষও হয়ে যায় না, কিন্তু এদের রিয়াকশন রেট একেবারে স্লো হয়ে যায়, এবং রিয়াকশন রেট স্লো হলে হিটে আর কোনো বাড়ার চান্স থাকে না আর কি। তো আমরা হিটের 4টা ফেজ পড়লাম হিট অফ হাইড্রেশনের, এবং আমরা দেখলাম যে মোটামুটি ফার্স্ট 24 আওয়ার্স এখানে হিটের একটা আপ ডাউন হয়, এবং এখানে 4টা বা 5টা স্টেজ দেখা যায় আর কি। তো মোটামুটি আমরা এই ফেজটা শেষ করলাম। আমাদের আর মনে হয় 5 মিনিট আছে, আমরা লাস্ট একটা স্লাইড আছে ওটা পড়ে আজকে লেকচারটা শেষ করব। সেটা অলরেডি তোমরা জানো যে এখন একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম। তোমাদের কি 2 ল্যাবেরই এই এক্সপেরিমেন্টটা হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা বলো এখন ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম কাকে বলে, সংজ্ঞাটা বলবা। স্যার, পানি মিক্স করা থেকে প্লাস্টিক হওয়ার আগে পর্যন্ত যেই সময়টা, এটা ইনিশিয়াল সেটিং টাইম।
প্লাস্টিক হওয়ার আগ পর্যন্ত প্লাস্টিক তো হয়েই আছে। স্যার স্যার যে পানি অ্যাড করার পর যে থেকে ধ্বংসাত্মক প্লাস্টিসিটি স্যার। যেখান থেকে পানি অ্যাড করার পর থেকে যে সময় পর্যন্ত স্যার সিমেন্টের শেপটা চেঞ্জ করা যাবে। যে সময় পর্যন্ত স্যার সিমেন্টের প্লাস্টিসিটি আচ্ছা, লুজ হ্যাঁ। করার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, আচ্ছা, তারপর আর স্যার, যখন মানে- প্লাস্টিসিটি সম্পূর্ণ লুজ করে সেটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ বলো বলো। স্যার পানি দেওয়া থেকে শুরু করে কমপ্লিটলি যে প্লাস্টিক ধ্বংস হয়ে যাওয়ার পর্যন্ত সময়কে স্যার ফাইনাল সেটিং টাইম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটাই আমি তোমাদের সুবিধার জন্য ওই ডেফিনেশন ওটাই রাখছি, ইনিশিয়াল সেটিং টাইম। দেখো ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম দুইটাই হচ্ছে পানি দেওয়ার সময় শুরু থেকে শুরু হবে আর কি। পানি দেওয়ার সময় থেকে শুরু হবে, অর্থাৎ আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে মনে করো সিমেন্টের মধ্যে আমরা পানি দিচ্ছি, আর এখানে কয়েকটা পয়েন্ট রাখি। এখানে মনে করো যে তোমার সিমেন্টের প্লাস্টিসিটি কেবল হারানো শুরু হয়েছে, আর এখানে মনে করো তোমার সিমেন্টের প্লাস্টিসিটি সম্পূর্ণ হারাই গেছে। তো পানি দেওয়ার সময় থেকে শুরু করে তোমার সিমেন্টের প্লাস্টিসিটি কেবলমাত্র যে হারানো শুরু করছে, এই টাইমটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, যেটাকে সংক্ষেপে আমি লিখলাম আইএসটি। অর্থাৎ ইনিশিয়াল সেটিং টাইমের এই সময় গ্যাপটা পর্যন্ত তুমি তোমার সিমেন্ট পেস্টটাকে, তার প্লাস্টিসিটি থাকতেছে, তুমি তাকে যেই শেপে ইচ্ছা সেই শেপে নিয়ে যেতে পারতেছো। ইনিশিয়াল সেটিং টাইমের পরে এখান থেকে তুমি প্লাস্টিসিটি চেঞ্জ করতে পারতেছো, অর্থাৎ তুমি শেপ চেঞ্জ করতে পারতেছো, বাট আগের মতো এতটা কমফোর্টেবলি তুমি করতে পারতেছো না, অর্থাৎ কিছুটা তোমার কষ্ট হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমের পরে। বাট আগে হচ্ছে তুমি যেমনে ইচ্ছা তেমনে হাতে যেমনে শেপ দিতে যাচ্ছ ওটা ওই শেপে যাচ্ছে। ফাইনাল সেটিং টাইমটা কি? পানি দেওয়ার সময় থেকে শুরু করে এটা হলো লাস্ট পয়েন্ট, যে কমপ্লিটলি প্লাস্টিসিটি হারাই ফেলছে। তাহলে পানি দেওয়ার সময় থেকে এই যে কমপ্লিটলি প্লাস্টিসিটি হারাই ফেলছে, এই যে টাইম গ্যাপ, এটাকে আমরা বলবো ফাইনাল সেটিং টাইম। অর্থাৎ এই সময়ের পর থেকে তোমার প্লাস্টিসিটি সম্পূর্ণ হারায় যাচ্ছে এবং তোমার সিমেন্ট পেস্টে তুমি কোনো শেপ আর চেঞ্জ করতে পারতেছো না। তাহলে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইমের পরের যে স্টেজ, এই স্টেজটাকে বলা হয় হার্ডেনিং। জি স্যার। আর এটার আগের স্টেজ তো অবশ্যই সেটিং। তো হার্ডেনিং স্টেজে কি হয়? ফাইনাল সেটিং টাইমের পরে এটা হচ্ছে তোমার লোড নিতে পারে, তোমার সিমেন্ট পেস্ট দিয়ে যদি মর্টার বানাও, কনক্রিট বানাও, সেইটা লোড টোড নিতে পারবে এবং সে পুরোটাই ফিক্স হয়ে গেছে এবং সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার নিতে পারবে। বাট সেটিং এর সময় সে আসলে সামান্য প্রেশার নিলেও কনসিডারেবল অ্যামাউন্টে সে প্রেশার নিতে পারে না। তো এই হচ্ছে তোমার সেটিং টাইমের কনসেপ্ট, এটা তোমরা জানো। তারপর আমি একবার রিডিং পড়ে দেই। ইনিশিয়াল সেটিং টাইম ইজ দ্য টাইম elapsed between the moment water is added to cement, অর্থাৎ দুইটাই কিন্তু পানি দেওয়ার সময় থেকে শুরু হবে, and the time when the cement paste starts losing its plasticity, অর্থাৎ পানি দেওয়ার সময় থেকে সিমেন্ট পেস্টটা যখন প্লাস্টিসিটি হারানো শুরু করলো সেটাই হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। এটা কতটুকু হইতে হবে এটা এসটিএম বলে দিছে, এটা অবশ্যই 45 মিনিটের কম হওয়া যাবে না। মোটামুটি 1 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে হয়। তোমাদের কারো আসছে 120 মিনিট, কারো আসছে 160, 150 এরকম। ফাইনাল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম ইজ দ্য টাইম elapsed between the moment water is added to cement, এটাও কিন্তু পানি দেওয়ার সময় থেকে শুরু হয়ে and the time when the cement paste completely lost its plasticity, অর্থাৎ পুরো প্লাস্টিসিটি হারিয়ে ফেলার সময় পর্যন্ত পানি দেওয়ার সময় থেকে, এটাকেই বলতেছি ফাইনাল সেটিং টাইম। এবং এটাতে তোমার সার্টেন অ্যামাউন্টে প্রেসার রেজিস্ট করতে পারে এবং এটা অবশ্যই 375 মিনিটের বেশি হবে না, মোটামুটি তোমার 3 থেকে 6 ঘন্টার মধ্যে হয় আর কি। এটা কিসের উপর ডিপেন্ড করে? ওয়াটার সিমেন্ট রেশিও, ফাইননেস অফ সিমেন্ট, তো তোমরা এগুলো ল্যাবে অবশ্যই পড়েছো। এই হলো আমাদের দুইটা কনসেপ্ট। আমরা নেক্সট ক্লাসে সেটিং এর আরেকটা টার্ম পড়বো। তো ওইখানে তোমাদের অবশ্যই আমি জানি যে এই দুইটা টার্ম তোমরা জানো, তারপরও এটা দেখানো হইলো আর কি। ওই টার্মটা আমরা পড়বো হচ্ছে ফ্ল্যাশ সেটিং এবং ফলস সেটিং নেক্সট ক্লাসে। আর এই আর কি, আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের টাইমও শেষ প্রায়। এখন 2 মিনিট টাইম আছে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আজকের লেকচারে তাহলে বলো।
স্যার ম্যাট ফিনিশটা কি নর্মাল বিল্ডিং এর ক্ষেত্রে কি করা হয়? ম্যাট ফাউন্ডেশন হলো তোমার যদি তুমি যদি কম ডেপথে ফাউন্ডেশন করতে চাও, শ্যালো ফাউন্ডেশন দিতে চাও, তখন দিতে হয়। ম্যাট ফাউন্ডেশনটা হচ্ছে তুমি যদি চাও যে তোমার বেসমেন্ট থাকবে, অর্থাৎ 2-3টা করে বেসমেন্ট থাকবে তোমার বিল্ডিং এর নিচে, তখন অবশ্যই তোমাকে ম্যাট ফাউন্ডেশনে যেতে হবে।